কোম্পানি কি? প্রাইভেট কোম্পানি হচ্ছে যে কোম্পানিতে মিনিমাম মেম্বার্স মানে ইনকর্পোরেটর যারা বা প্রমোটার যারা হয় বা তাদেরকে ডিরেক্টরও বলা হয় কোম্পানির, সেই ডিরেক্টরের সংখ্যা মিনিমাম হতে হবে দুজন এবং সেখানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট না, কোম্পানিজ একটা সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম সেখানে 200 বা 200 মেম্বার্স থাকতে পারে। আজকে আমাদের টপিক কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি অ্যাকাউন্টসের আমাদের ক্লাস 12-এর বা সিএ ফাউন্ডেশনের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি অ্যাকাউন্টসের কোন পার্টটুকু আজকে আমরা দেখব সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ার্স। তো ইস্যু অফ শেয়ার্স, কীভাবে কোম্পানি শেয়ার ইস্যু করে, তার কি প্রসিডিওর্স আছে এবং কী কী এই প্রসিডিওর করার পরে আমাদের অ্যাকাউন্টিংয়ে আমরা কিভাবে এই ইস্যু অফ শেয়ার্সের কীভাবে তার জার্নাল এন্ট্রি করব এবং তার রেকর্ড কিভাবে করব। তার আগে কোম্পানি সম্বন্ধে আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই, বেসিক কিছু আলোচনা করে নিই, তারপরে আমরা ইস্যু অফ শেয়ার্সের জার্নালের পার্টে যাব এবং অ্যাকাউন্টিংয়ের পার্টে যাব। তো ফার্স্টে আসছে কোম্পানি অ্যাকাউন্টসের হোয়াট ইজ কোম্পানি। দেখো, কোম্পানি হচ্ছে একটা ইনকর্পোরেশন, যেটা কোম্পানিজ অ্যাক্ট 2013, আগে ছিল কোম্পানিজ অ্যাক্ট 1956, তো সেটা অ্যামেন্ড হয়ে এখন কোম্পানিজ অ্যাক্ট 2013-এ যে ডেফিনেশন আমাদের দেওয়া রয়েছে কোম্পানির, সেটাই হচ্ছে কোম্পানি। কোম্পানি হচ্ছে একটা ইনকর্পোরেশন, বডি অফ ইনকর্পোরেশন এবং একটা সেপারেট লিগাল এন্টিটি, যেখানে কিছু প্রমোটার্স মিলে একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করা হয়। সেই এস্টাবলিশমেন্টটার নাম হচ্ছে কোম্পানি। তার কিছু লিগাল ফর্মস থাকে, লিগাল ফর্ম ওই একটাই, সেটা হচ্ছে কোম্পানি, এবং সেটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। কোথায় রেজিস্টার হতে হবে না, কোম্পানির রেজিস্ট্রারের কাছে রেজিস্টার হতে হবে, এবং তার জন্য কি রুল অ্যাপ্লিকেবল হবে, কি ল অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 2013। এবার কী কী ধরনের কোম্পানি হয়, সেই কোম্পানিগুলো একটা লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, টাইপস অফ কোম্পানিজ। ফার্স্ট হচ্ছে প্রাইভেট কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, ফরেন কোম্পানি, লিস্টেড কোম্পানি, আনলিস্টেড কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারিজ কোম্পানি এবং 1% কোম্পানি। ন্যাচারালি আমরা এই ধরনের কোম্পানির লিগাল ফর্মসগুলো দেখতে পাই, এবং অ্যাকচুয়ালি দেখতে পাই মানে কি, এই ধরনের লিগাল ফর্মসগুলো কোম্পানির ইনকর্পোরেট করা যায়, যেহেতু একটা ইনকর্পোরেশন বডি। সো এই কয়েকটা ফর্মে কোম্পানি একটা রেজিস্ট্রেশন করতে পারে। তো তাহলে প্রত্যেকটা কোম্পানি, তাহলে এতগুলো টাইপসের কোম্পানি আছে, প্রত্যেকটা নিশ্চয়ই কিছু না কিছু ডিফারেন্স আছে, তা না হলে এতগুলো নাম দেওয়ার দরকার কি? সবগুলোকে তো একটা নামই দেওয়া যেত, শুধু একটা কোম্পানি বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ফরমেশনের আলাদা আলাদা কিছু ফিচার্স রয়েছে এবং আলাদা আলাদা কিছু লিগাল টার্মস রয়েছে। যেমন আমরা প্রাইভেট কোম্পানি যদি ধরি, তাহলে প্রাইভেট কোম্পানি কি? প্রাইভেট কোম্পানি হচ্ছে যে কোম্পানিতে মিনিমাম মেম্বার্স মানে ইনকর্পোরেটর যারা বা প্রমোটার যারা হয় বা তাদেরকে ডিরেক্টরও বলা হয় কোম্পানির, সেই ডিরেক্টরের সংখ্যা মিনিমাম হতে হবে দুজন এবং সেখানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট না, কোম্পানিজ একটা সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম সেখানে 200 বা 200 মেম্বার্স থাকতে পারে। এটা হচ্ছে প্রাইভেট কোম্পানির লিগাল টার্ম, যে কোনো একটা প্রাইভেট কোম্পানি হতে গেলে সেখানে মিনিমাম 2জন ডিরেক্টর থাকতে হবে বা 2জন ইনকর্পোরেটর বা 2জন প্রমোটার, যাই বলো না কেন, যারা কোম্পানি এস্টাবলিশ করে তাদেরকে এই নামে ডাকা হয়, হয় ডিরেক্টর, না হলে প্রমোটার, না হলে ইনকর্পোরেটর। তো সেই ধরনের সেই মেম্বার্সরা কজন হবে? মিনিমাম হবে 2জন, ম্যাক্সিমাম হবে 200 বা 200। তারপর যদি চলে আসি, এবং এর পেড আপ ক্যাপিটাল বা মিনিমাম পেড আপ ক্যাপিটাল কত হতে হবে না, 1 লাখ হতে হবে। মিনিমাম পেড আপ ক্যাপিটাল কি, পেড আপ ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, সেটা আমরা ডিটেলসে পরে আলোচনা করছি। এটুকু শুধু জেনে রাখো যে না, এই কোম্পানি ফর্ম হতে গেলে মিনিমাম 2জন লাগবে মেম্বার্স, ম্যাক্সিমাম হবে 200 এবং তার মিনিমাম পেড আপ ক্যাপিটাল হতে হবে 1 লাখ। নেক্সট আসছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সেই ধরনের কোম্পানি যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স অথবা লিমিটেড বাই গ্যারান্টি হতে পারে। কীরকম লিমিটেড বাই শেয়ার্স অথবা লিমিটেড বাই গ্যারান্টি? কীরকম না, সব কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে না। যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো রকমের শেয়ার ইস্যু করতে পারে না। ইস্যু করবে কারা না, পাবলিক। যখনই কোনো কোম্পানি শেয়ার ইস্যু করবে তখন সেই কোম্পানিটা হয়ে যাবে পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ যেহেতু পাবলিকের সঙ্গে ডিল করা হয়, তো তখন তার লিগাল এন্টিটিটা চেঞ্জ হয়ে গিয়ে
পাবলিক লিমিটেড কোম্পানি সে হয়ে যায়। তো সেই পাবলিক লিমিটেড কোম্পানিতে মিনিমাম মেম্বার্স কতজন থাকবে না, মিনিমাম মেম্বার্স থাকবে 7 জন, এবং এর ম্যাক্সিমাম মেম্বারের কোনো লিমিটেশন নেই। কারণ আমরা জানি যখন কোনো শেয়ার ইস্যু হয় সেই শেয়ারটা পাবলিকালি ইস্যু হয়, কতজন শেয়ার কিনবে, হ্যাঁ একটা নাম্বার অফ শেয়ারস ফিক্স করা হয়, কিন্তু সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যদি একটা কোম্পানি 1 লাখ শেয়ার ইস্যু করে, তার মানে সেই 1 লাখ শেয়ার 1 লাখ জনও কিনতে পারে, অথবা 50,000 জনও কিনতে পারে, অথবা 10,000 জনও কিনতে পারে, অথবা 1 লাখ শেয়ার একাও কিনতে পারে। ব্যাপারটা শুধু এইটুকুই যে এই ধরনের যখনই শেয়ার ইস্যু করবে পাবলিক লিমিটেড কোম্পানি, তার ম্যাক্সিমাম কত মেম্বার্স হবে সেটা আনলিমিটেড। যে কোম্পানি ইস্যু করবে, যে পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করবে, তার শেয়ারের সংখ্যার উপর ডিপেন্ড করবে সে কতজন মেম্বার্স তার কোম্পানিতে হচ্ছে। তো একটা হচ্ছে লিমিটেড বাই শেয়ারস, মানে যখন সেই কোম্পানি শেয়ারটা ইস্যু করবে তখন সাপোজ একটা উদাহরণ দিই, একটা এক্সাম্পলে বোঝো। একটা কোম্পানি XYZ পাবলিক লিমিটেড কোম্পানি, সে শেয়ার ইস্যু করছে। সে যখন শেয়ার ইস্যু করছে, প্রত্যেকটা শেয়ারের দাম ধরো 10 টাকা, সে 1000টা শেয়ার ইস্যু করছে। তাহলে লিমিটেড বাই শেয়ারস এই কথার অর্থ হচ্ছে এই 1000 জন শেয়ারের এই কোম্পানিতে লায়াবিলিটি কতটুকু, লায়াবিলিটি মানে দেনা কতটুকু, দায় কতটুকু থাকবে, সেটা হচ্ছে লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার। এই 1000 জনই শেয়ার হোল্ডার, এই 1000 জন হচ্ছে শেয়ার হোল্ডার, ঠিক আছে। তো এদের লায়াবিলিটি কি কোম্পানিতে, এদের কোম্পানিতে লায়াবিলিটি হচ্ছে এই 10 টাকা যদি পুরোপুরি দিয়ে দেয় তাহলে লায়াবিলিটি শেষ, এক্সেপ্ট 10 টাকা পুরোপুরি দিতে হবে কোম্পানিকে। কারণ একটা কোম্পানির একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তো এই 10 টাকা যখন সে পুরোটা দিয়ে দেবে সেটাই হচ্ছে তার লায়াবিলিটি, বাদবাকি কোম্পানির কোনো লায়াবিলিটি তার ঘাড়ে নেই। ইজ ইট ক্লিয়ার? যখন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করবে, আমি শেয়ার হোল্ডার কোনো কোম্পানির শেয়ার কিনছি, আমি 10 টাকার যদি শেয়ার কিনে থাকি, একটা শেয়ার কিনে থাকি, সেই একটা শেয়ারের জন্য আমি যদি 8 টাকা দিয়ে থাকি, তাহলে আমার লায়াবিলিটি এখনও রয়েছে 2 টাকা। আমি যদি 10 টাকা পুরোপুরি দিয়ে দিই তাহলে আমার কোনো লায়াবিলিটি নেই। কোম্পানি যদি কোনো সময় পরবর্তীকালে ওয়াইন্ডিং আপ হয়ে যায়, মানে শাটডাউন হয়ে যায়, কোম্পানির ক্রেডিটার্সরা, বাইরের আউটসাইড ক্রেডিটার্সরা যদি কোম্পানির কাছে ক্লেম করে কোনো টাকা, সেখানে আমার কোনো দায় থাকবে না, কারণ আমি 10 টাকা যখন দিয়ে দিয়েছি তাহলে আমার লায়াবিলিটি কোম্পানির কাছে সেখানেই শেষ হয়ে গেল। এটা হচ্ছে লিমিটেড বাই শেয়ারস। এবার লিমিটেড বাই গ্যারান্টি। লিমিটেড বাই গ্যারান্টি কি আসছে না, যখন কোম্পানি সেই ওয়াইন্ডিং আপ হবে বা শাটডাউন হবে, তখন যদি ওই যে মেম্বার রয়েছে সেখানে তো আর শেয়ার হোল্ডার থাকবে না, সেখানে মেম্বার্সরা তারা থাকবে। সেই মেম্বার্সদের ওই কোম্পানিতে কতটুকু অ্যাসেটের কতটুকু পার্ট তার কাছে রয়েছে, সেই পার্টটুকুই হবে তার লায়াবিলিটি। যদি দেখা যায় যে কোম্পানি যখন ওয়াইন্ডিং আপ হচ্ছে তখন তার কাছে লায়াবিলিটি হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা লায়াবিলিটি, মানে দিতে হবে ক্রেডিটার্সদের, দিতে হবে 1 লাখ টাকা। ঠিক সেই সময় একজন যে কোম্পানির মেম্বার রয়েছে, সে এই কোম্পানিতে সাপোজ তার পোর্শন রয়েছে, সে অ্যাসেট তার অ্যাকোয়ার করেছে 10,000 টাকার, তাহলে সে অনলি এই 10,000 টাকার লায়াবিলিটি তার উপরে এসে দাঁড়াবে। একেই বলা হয় লিমিটেড বাই গ্যারান্টি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানিতে কি বোঝা গেল? পাবলিক লিমিটেড কোম্পানি দুরকম হতে পারে, লিমিটেড বাই শেয়ারস আর লিমিটেড বাই গ্যারান্টি, এবং এই কোম্পানির মিনিমাম মেম্বারশিপ হতে হবে 10 জন, এই 7 জনকে, এবং ম্যাক্সিমাম মেম্বার্সদের কোনো লিমিটেশন নেই। আর এই কোম্পানি ইনকর্পোরেট করতে গেলে রেজিস্ট্রারের কাছে তাকে মিনিমাম পেড আপ ক্যাপিটাল রাখতে হবে 5 লাখ, 5 লাখ টাকা মিনিমাম পেড আপ ক্যাপিটাল রাখতে হবে, তবেই সে পাবলিক লিমিটেড কোম্পানি হবে। নেক্সট আসছে গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি, আমাদের এই কোম্পানিটা নিয়েই আমাদের যত যা কিছু আমরা করব কোম্পানি অ্যাকাউন্ট, শুধু এই জায়গাটুকু নিয়ে, ঠিক আছে? এই জায়গাটুকু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বাদবাকি যে কোম্পানি ফরমেশনসগুলো আছে সেগুলো আমরা একবার করে দেখে নিই। সেটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি কোনগুলো? যে কোম্পানিতে গভর্নমেন্টের শেয়ার 51%-এর বেশি থাকে তখন তাকে বলা হয় গভর্নমেন্ট কোম্পানি। যখন কোনো বিজনেসে কোনো একটা, যে কোনো ফর্মের বিজনেস হতে পারে, সে যে কোনো জায়গায়, কোনো প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, যে কোনো বিজনেসে শেয়ার বা কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে যখন শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্নটা 51%-এর বেশি হয় সেটাকে আমরা মার্কা ভ্যালু ধরি। মার্কা ভ্যালু মানে কীরকম? 51%-এর বেশি যার কাছে থাকবে সেই হচ্ছে সেই কোম্পানির বা সেই বিজনেসের ওনার। তাহলে আমরা এখানে কি বলবো? গভর্নমেন্ট কোম্পানি সেই কোম্পানিগুলো যে কোম্পানিতে গভর্নমেন্টের শেয়ার রয়েছে 51%-এর বেশি। যেমন আমরা দেখি বিভিন্ন রকমের পিএসইউ সেক্টর, পিএসইউ কোম্পানি,
সেই যেমন সেল, ভেল, আমাদের ইন্ডিয়াতে যেরকম সেল, ভেল এই ধরনের কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে ওএনজিসি এই কোম্পানিগুলোতে গভর্নমেন্টের শেয়ার 51%-এর বেশি রয়েছে, তাই এগুলোকে বলা হয় গভর্নমেন্ট কোম্পানি। নেক্সট হচ্ছে ফরেন কোম্পানি। ফরেন কোম্পানি হচ্ছে সেই কোম্পানিগুলো যেগুলো আউটসাইড ইন্ডিয়া, আউটসাইড টেরিটরি অফ ইন্ডিয়া যে কোম্পানিগুলো এস্টাবলিশ করা হয় সেই কোম্পানিগুলোকে বলা হয় ফরেন কোম্পানি। লিস্টেড কোম্পানি মানে হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার যখন সে ইস্যু করেছে এবং শেয়ার ইস্যু করার পরে সেই শেয়ারগুলো লিস্টেড রয়েছে কোথায় না, লিস্টেড রয়েছে আমাদের যে স্টক এক্সচেঞ্জ, আমাদের ইন্ডিয়াতে স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ আমরা জানি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আমরা জানি, এনএসই, বিএসই এগুলো আমরা জানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসই এই দুটো স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে যেখানে শেয়ারের ট্রেডিং হয়। শেয়ারের ট্রেডিং মানে শেয়ার কেনা বেচা হয়, এইটুকু শুধু মাথায় রাখো, শেয়ার কেনা বেচা হয়। শেয়ার ট্রেডিংয়ের মেকানিজম কী সেই নিয়ে একটা আলাদা আলোচনা হবে, আলাদা ভিডিও তৈরি করব আমি, কিন্তু এইটুকু এখন শুধু বুঝে রাখো যে শেয়ার যেখানে কেনা বেচা হয় সেগুলোকে বলা হয় শেয়ার এক্সচেঞ্জ। তাহলে এই শেয়ার এক্সচেঞ্জগুলোকে কন্ট্রোল করে কে না, সেবি নামক একটা সংস্থা আছে, একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন কন্ট্রোলস দ্য হোল মেকানিজম অফ শেয়ার ইস্যু, শেয়ার ট্রেডিং, হ্যাঁ এই সমস্ত রকমের জিনিস মেকানিজমটা। তো যে কোম্পানিতে এই মানে যে কোম্পানির শেয়ারগুলো লিস্টেড থাকে এই শেয়ার এক্সচেঞ্জ মানে স্টক এক্সচেঞ্জে যে কোম্পানিগুলো শেয়ার লিস্টেড থাকে সেই কোম্পানিগুলোকে আমরা বলি লিস্টেড কোম্পানি। সেই রকম আনলিস্টেড কোম্পানি তাহলে কোনগুলো হবে, যেগুলো শেয়ার লিস্টেড থাকে না, যে স্টক এক্সচেঞ্জে যাদের শেয়ার লিস্টেড থাকে না সেগুলোকে বলবো আমরা আনলিস্টেড কোম্পানি। এবং এই কোম্পানিগুলো সেবির আন্ডারে, সেবি যেহেতু কন্ট্রোল করে, সেবির আন্ডারে লিস্টেডও থাকে না, তাই এদেরকে আনলিস্টেড বলা হয়। নেক্সট হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে সেই ধরনের কোম্পানি যে কোম্পানি আরেকটা কোম্পানিকে হোল্ড করে রাখে। মানে আমি একটা কোম্পানি আমি আরেকটা কোম্পানিকে যখন হোল্ড করব মানে কি, তার ম্যানেজমেন্টের যে বললাম 51%-এর বেশি আমি কিনে নেব অথবা সেই কোম্পানিতে 51%-এর বেশি শেয়ারে আমি ইনভেস্ট করলাম। দ্যাট মিনস এক্স একটা কোম্পানি সাপোজ এ হোল্ডিং কোম্পানি, সে ওয়াই একটা কোম্পানি রয়েছে, সে সাবসিডিয়ারি কোম্পানি। এক্স কী করলো, এই সাবসিডিয়ারি কোম্পানিতে তার 51%-এর বেশি শেয়ার এ হোল্ড করে নিল। যখনই সে হোল্ড করে নিল তখন এই কোম্পানিটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি, আর এই কোম্পানিটাকে বলা হবে এর সাবসিডিয়ারি কোম্পানি। এই দুটো জিনিসই রয়েছে, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, নেক্সট হচ্ছে 1% কোম্পানি। 1% কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রাইভেট কোম্পানির একটা পার্ট হচ্ছে 1% কোম্পানি। 1% কোম্পানিতে কি হয় না, আমরা এখানে যেরকম দেখেছি মিনিমাম 2জন মেম্বার থাকতেই হবে, কিন্তু 1% কোম্পানিতে গভর্নমেন্ট একটা ছুট দিয়েছে যে যদি তোমার কোনো কোম্পানির স্কেল অফ বিজনেস যদি লিমিটেড হয় বা ছোট হয়, যদি কোম্পানিটা, সেই কোম্পানিটা একজন মিলেও স্টার্ট করা যায়, মানে সেখানে মেম্বার থাকবে অনলি একা। তো সেই কোম্পানিগুলোকে আমরা 1% কোম্পানি বলি। এর প্রাইভেট কটা টাইপসের কোম্পানি আমরা জেনারেলি দেখতে পাই। এবার কি হলো, তাহলে কোম্পানি তো ফরমেশন, এটা হচ্ছে কোম্পানি ফরমেশন, এই জায়গায় আমরা কোম্পানি ফরমেশন করতে পারি। তারপর এই কোম্পানিগুলোর কি নর্মালি কি মেনটেন করতে হয়, বা আমাদের কি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমাদের কি মেনটেন করতে হবে। তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমাদের কী মেনটেন করতে হবে, সেটাও কোম্পানিজ অ্যাক্ট 2013-এ ক্লিয়ারলি বলা রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে প্রত্যেক কোম্পানিকে নিডস টু মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস। প্রত্যেকটা কোম্পানিকে মেনটেন করতেই হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। নেক্সট, প্রত্যেকটা কোম্পানি, এভরি কোম্পানি হ্যাজ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমরা জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কতগুলো আছে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে ইনকাম স্টেটমেন্টস, দ্যাট ইজ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এনি কোম্পানি অর এনি বিজনেস, দ্যাট ইজ ইনকাম স্টেটমেন্ট। দেন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, যেটাকে আমরা ব্যালেন্স শিট নামে জানি, সেটা হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট আমাদের ড্র করতে হবে। নেক্সট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ড্র করতে হবে। এই 3-4টে জিনিস ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ধরা পড়ে। আরেকটা জিনিস, যদি কোনো কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানি হয় এবং সে যদি শেয়ার ইস্যু করে থাকে, তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, মানে ইকুইটি শেয়ারে যে চেঞ্জেসগুলো হয়ে থাকবে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের সেই চেঞ্জেসটুকুর একটা স্টেটমেন্ট আমাদের ড্র করতে হবে। এটা গেল, এইটা হচ্ছে মেনটেন করতে হবে আমাদেরকে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, বা কোম্পানির কোনো অ্যাকাউন্টেন্ট সে মেনটেন করবে, কোম্পানি খুদ নিজে থেকে মেনটেন করবে এই জিনিসগুলো। নেক্সট, শেয়ার ক্যাপিটাল। তাহলে এবার আসছি আমি
শেয়ার ক্যাপিটালে, ঠিক আছে, আমরা এখানে একটা বলেছিলাম যে মিনিমাম এত শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, মিনিমাম এত শেয়ার ক্যাপিটাল থাকতে হবে। তাহলে শেয়ার ক্যাপিটালটা কী জিনিস? এবার আসছে আমাদের মেন জায়গায়, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল যখন আমরা প্রোপাইটারশিপ বিজনেস করেছি বা পার্টনারশিপ বিজনেস করেছি, সেখানেও আমরা দেখেছি পার্টনার্স ক্যাপিটাল অথবা প্রোপাইটার্স ক্যাপিটাল, তাই তো? প্রোপাইটার্স ক্যাপিটাল কিসের জন্য লাগে? না, প্রোপাইটার্স ক্যাপিটাল লাগে হচ্ছে বিজনেসকে রান করার জন্য ক্যাপিটাল দরকার হয়। সেই ক্যাপিটালটা যখনই কোম্পানির ক্ষেত্রে আসবে, তখনই সেই কোম্পানির ক্ষেত্রে সেই ক্যাপিটালটা, আমরা পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলছি, যখনই সেই পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট কোম্পানি বা যে ধরনের কোম্পানি হোক, সেই কোম্পানির ক্ষেত্রে যে ক্যাপিটালটাকে আমরা নিয়ে আসবো, সেই ক্যাপিটালটাকে বলা হবে শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? এবার এই শেয়ার ক্যাপিটাল সেটা হতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হতে পারে শেয়ার ক্যাপিটাল, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হতে পারে, বা বাকি সমস্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল আমাদেরকে নিয়ে আসতে হবে। তার মানে এই নয় যে পাবলিকালি কেউ শেয়ার ইস্যু করতে পারবে, এই কথাটা মাথায় রাখতে হবে। শেয়ার ক্যাপিটাল বলছে তার মানে এই নয় যে সে পাবলিকালি শেয়ার ইস্যু করতে পারবে। মানে প্রাইভেট কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে না, কিন্তু তার শেয়ারকেও, তার ক্যাপিটালকেও আমরা বলবো শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটালকে দুভাগে মোটামুটি ভাগ করা হয়। একটা হচ্ছে, দেখো, অথরাইজড শেয়ার ক্যাপিটাল। ফার্স্ট হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। কি? অথরাইজড শেয়ার ক্যাপিটাল হচ্ছে সেই ক্যাপিটাল, যে ক্যাপিটালটা কোম্পানি থেকে বলা হয়েছে, মানে কোম্পানিজ অ্যাক্টে বলে দেওয়া আছে যে এই ক্যাপিটালের বেশি কোনো কোম্পানি ক্যাপিটাল রেইজ করতে পারবে না। হ্যাঁ, পারবে, কিন্তু তার মেমোরেন্ডাম অফ অ্যাকাউন্টসে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে বা তার প্রসপেক্টাসে বলে দিতে হবে যে আমি এতটা, আমার কোম্পানির অথরাইজড শেয়ার ক্যাপিটাল এতটা, এবং আমি এতটা শেয়ার ক্যাপিটাল রেজ করব ইন ফিউচার। সেটাকেই বলা হয় অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটালটা আমাদের অ্যাকাউন্টিংয়ে দেখবে, ব্যালেন্স শিটে আমরা অথরাইজড ক্যাপিটাল লিখে সেখানে সেটাকে ক্লোজ করে দিই। তার কারণ একটাই, এটা অ্যাকাউন্ট ফরে আনা হয় না, এটা হচ্ছে একটা নর্ম, এবং এটা কোম্পানি ফরমেশনের সময় কোম্পানিজ অ্যাক্টে কোম্পানিজ রেজিস্ট্রারের কাছে বলে দিতে হয় যে আমার এতটা অথরাইজড ক্যাপিটাল আছে, আমি এতটা ক্যাপিটাল আমি ইস্যু করব, বা এতটা শেয়ার ক্যাপিটাল আমার কোম্পানির জন্য লাগবে। এটাই হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। তার মধ্যে থেকে, এই টোটাল অথরাইজড ক্যাপিটাল মধ্যে থেকে কতটা ইস্যু করব, এবার আসছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। ইস্যুড শেয়ার ক্যাপিটালটা হচ্ছে কি না, এই যে অথরাইজড শেয়ার ক্যাপিটাল, ধরে নাও অথরাইজড শেয়ার ক্যাপিটাল হচ্ছে একটা বড় জায়গা, এইটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অথরাইজড শেয়ার ক্যাপিটাল আমি ধরে নিলাম আমার কোম্পানির অথরাইজড শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা। তাহলে এই 10 লাখ টাকার মধ্যে, 10 লাখ টাকাটা আমার টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটালের মধ্যে আমি ইস্যু করব কতটা? আমি ইস্যু করব এখন 5 লাখ। আমি এর বেশি, এই অথরাইজড শেয়ার ক্যাপিটালের বেশি আমি ইস্যু করতে পারবো না, এটা আমাকে বলে দিতে হচ্ছে। এটা আমাকে কোম্পানিজ অ্যাক্টে বলে দিয়েছে যে অথরাইজড শেয়ার ক্যাপিটাল তোমার কাছে যা থাকবে, তোমাকে তার মধ্যে থেকেই ইস্যু করতে হবে। তুমি তার বেশি শেয়ার ইস্যু করে দিতে পারবে না, তার বেশি তুমি ক্যাপিটাল রেইজ করতে পারবে না। তুমি যেভাবেই রেইজ করো, তোমার অথরাইজড ক্যাপিটাল যা থাকবে, তোমার সেই টাকার ভিতরেই তোমাকে তোমার ক্যাপিটাল রেইজ করতে হবে। যদি দুজন কোনো কোম্পানি ওপেন করেছে, সেই কোম্পানি ওপেন করার পরে সে দুজনে বললো আমার 5 লাখ টাকা, দুজনের অথরাইজড ক্যাপিটাল 10 লাখ হলো। সে এখন দিল, ইস্যু করলো, সে এখন কোম্পানিতে দিল 2 লাখ টাকা, আবার কিছুদিন পরে দিল 2 লাখ টাকা, আবার কিছুদিন পরে দিল 3 লাখ টাকা। এরকমভাবে সে শেয়ার, এইরকমভাবে সে ক্যাপিটাল কোম্পানিতে দিচ্ছে, কিন্তু কখনোই এই যতটা দিচ্ছে 10 লাখ টাকার উপরে যাবে না। হ্যাঁ, 10 লাখ টাকার উপরে যেতে পারবে, তখন আবার চেঞ্জেস করতে হবে তোমার কোম্পানি রেজিস্ট্রারের কাছে, আবার চেঞ্জেস করতে হবে যে না, আমার বিজনেসের স্কেল বেড়েছে, আমার অথরাইজড ক্যাপিটাল আরও দরকার। তখন আবার সেই চেঞ্জেস হবে। কোথায় চেঞ্জেস হবে? না, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা এমওএতে, কোম্পানি টোটাল ফরমেশন যেখানে হয়েছিল, সেখানে গিয়ে আবার অনেক চেঞ্জেস করে তারপরে অথরাইজড শেয়ার ক্যাপিটালটাকে বাড়াতে হবে, বাড়িয়ে তারপরে সেখান থেকে আবার ইস্যু করতে পারবে। তাহলে অথরাইজড শেয়ার ক্যাপিটাল হচ্ছে টোটালটা, তার মধ্যে থেকে আমি কতটা ইস্যু করব, না তার মধ্যে থেকে আমার যতটা এখন লাগবে সেটাকে আমি বলবো ইস্যুড শেয়ার ক্যাপিটাল। কোম্পানি অ্যাকাউন্টসে আমরা এই ইস্যুড শেয়ার ক্যাপিটালটাকে, বা যে কোনো ব্যালেন্স শিটে, যে কোনো অ্যাকাউন্টসে আমরা এই ইস্যুড শেয়ার ক্যাপিটালটাকে অ্যাকাউন্ট ফর করি। টোটাল লায়াবিলিটির মধ্যে আমরা ইস্যুড শেয়ার ক্যাপিটালটাকে নিয়ে আসি। এবার ইস্যুড শেয়ার ক্যাপিটালের মধ্যে আবার দুটো জিনিস থাকে। তাহলে ইস্যুড শেয়ার ক্যাপিটাল যদি থাকে, এই জায়গাটায় যদি আমি দেখি, তাহলে 10 লাখ টাকা যদি টোটাল অথরাইজড ক্যাপিটাল হয়, তাহলে ইস্যুড ক্যাপিটাল হচ্ছে 5 লাখ, আর 5 লাখ কি আনইস্যুড, এটা ইস্যু হয়নি।
বোঝা গেল? তাহলে অথরাইজড ক্যাপিটালকে আমি দুটো যদি ভাগ করি, একটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল আর একটা হচ্ছে আনইস্যুড, মানে এটা এখনও ইস্যু হয়নি, এটা অথরাইজড ক্যাপিটাল যেরকম ছিল সেরকম রয়েছে, খাতায় কলমে যেরকম ছিল সেরকম রয়েছে। ইস্যুড ক্যাপিটালের মধ্যে আবার আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব কতটা করেছে আর আনসাবস্ক্রাইব। মানে আমি 5 লাখ টাকা ইস্যু করে দিলাম শেয়ার, 5 লাখ টাকা শেয়ার ইস্যু করলাম। এবার এই 5 লাখ টাকা শেয়ার যে ইস্যু করলাম, মানে সবাই যে আমার শেয়ার কিনবে এরকম তো নয়। আমি ভাবছি সবাই আমার শেয়ার কিনবে, আমি একটা কোম্পানি, আমি শেয়ার ইস্যু করেছি, আমি ভাবছি সবাই আমার শেয়ার কিনবে, বাট এরকম তো নাও হতে পারে। দেখা গেল আমার 2.5 লাখ টাকার শেয়ার সবাই কিনলো আর 2.5 লাখ টাকা থেকে গেল, কেউ কিনলো না। তাহলে এই 2.5 লাখ টাকা যেটা কিনলো সবাই, বা মানে আমার শেয়ার হোল্ডার যারা 2.5 লাখ টাকা শেয়ার কিনেছে, সেই টাকাটাকে বলবো আমি সাবস্ক্রাইবড শেয়ার ক্যাপিটাল। আর যেটুকু পড়ে থাকলো বাকি, সেইটাকে আমি বলবো আনসাবস্ক্রাইবড শেয়ার ক্যাপিটাল। বোঝা গেল? তাহলে পুরো টার্মটা কি? পুরো টার্মটা এইভাবে আসছে। শেয়ার ক্যাপিটালের মধ্যে অথরাইজড শেয়ার ক্যাপিটাল একটা থাকছে, তার মধ্যে থেকে ইস্যুড শেয়ার ক্যাপিটাল চলে আসছে বাইরে, আনইস্যুড শেয়ার ক্যাপিটাল একটা থেকে যাচ্ছে। যে ইস্যুড শেয়ার ক্যাপিটালটা থেকে যাচ্ছে, ইস্যুড শেয়ার ক্যাপিটাল থাকে, তার মধ্যে থেকে আমি ইস্যু করে দিলাম। ইস্যু করার পরে, ইস্যু করা মানে হচ্ছে বিক্রি করা। ধরো ইস্যু করা মানে হচ্ছে বিক্রি করা। কোনো শেয়ার ইস্যু করে মানুষ কী করবে? শেয়ার ইস্যু করে টাকা আনবে। ক্যাপিটালের ধর্ম কি? ক্যাপিটালের ধর্ম হচ্ছে বিজনেসে টাকা ইনফ্লো করা, টাকা আসা, টাকা নিয়ে আসা। তাহলে ক্যাপিটালের ধর্ম যেরকম, ঠিক এখানেও সমস্ত কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটালের ধর্ম একই থাকবে। ক্যাপিটালের ধর্ম হচ্ছে টাকা নিয়ে আসা, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসা। হ্যাঁ, সেই মেকানিজমটা কি, যখন আমরা প্রোপ্রাইটারশিপ করেছি তখন কি দেখেছি, যে মালিক নিজে সেই ক্যাপিটাল দিত বা অন্য কারোর কাছ থেকে লোন নিতে হতো। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হয়, এই ধরনের ফরমেশনের ক্ষেত্রে কি হয়, যাদের শেয়ার ইস্যু করার ক্ষমতা থাকে তাদের ক্ষেত্রে হয় যে তারা পাবলিকালি বলতে পারে যে আমার কোম্পানি, লাইক টাটা মেটালসের একটা শেয়ার, টাটা মেটালস যখন বলবে যে না আমার টাকার দরকার, আমার কোম্পানির বিজনেসে বাড়ানোর জন্য টাকার দরকার, সে তখন পাবলিককে গিয়ে বলবে যে আমার টাকার দরকার, আপনারা কি আমাকে কেউ টাকা দেবেন? তখন পাবলিকরা বলবে হ্যাঁ অবশ্যই আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। যারা ইনভেস্ট করতে চায় তখন টাটা কোম্পানি বলবে যে ঠিক আছে, যারা ইনভেস্ট করতে চান তারা বলুন কত করে টাকা দেবেন, আমি এত টাকার আমার দরকার আছে। তারপর সাপোজ আমার 50 লাখ টাকার দরকার আছে, তখন ওরা বলবে ঠিক আছে 50 লাখ টাকা, তাহলে আমরা 25 লাখ টাকা দিতে পারছি, আর 25 লাখ টাকা হয়তো দিতে পারছে না। তখন যারা 25 লাখ টাকা দেবে তাদেরকে ওই কোম্পানি একটা করে শেয়ার সার্টিফিকেট দেবে, কিছু না, যে 25 লাখ টাকা দিল সেই 25 লাখ টাকার এগেইনস্টে টাটা কোম্পানি তাদেরকে একটা করে শেয়ার সার্টিফিকেট দেবে, লিখে দেবে যে এই লোকগুলো আমার শেয়ার কিনেছে এবং এরা আমার কাছে, সেইখানে কী লেখা থাকবে, এরা আমার কাছে 25 লাখ টাকা পাবে। এবং এই 25 লাখ টাকা যে 25 লাখ যে শেয়ার ইস্যু হলো, সেইটাকেই আমরা বলবো ইস্যুড শেয়ার ক্যাপিটাল। মেকানিজমটা খুব সুন্দর, মেকানিজমটা খুব সোজা। জিনিসটা হচ্ছে ক্যাপিটাল রেইজ করা। ক্যাপিটাল কিভাবে রেইজ করব সেটাই হচ্ছে মেকানিজম। ক্যাপিটাল রেইজ করার, তাহলে এই হচ্ছে টোটাল ক্যাপিটাল রেইজ করলাম, এইভাবে ক্যাপিটাল রেইজ করলাম। ক্যাপিটাল রেইজ করার পরে সাবস্ক্রাইব করলাম। সাবস্ক্রাইব মানে কি, যারা কিনলো, এবার ওই যারা কিনলো তারা হয়ে গেল আমার সাবস্ক্রাইবার। যতদিন না পর্যন্ত তারা তাদের শেয়ার বিক্রি করবে ততদিন পর্যন্ত তারা আমার সাবস্ক্রাইবার হয়ে থাকলো। এবার আসছে দু ধরনের শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। এইটা কি স্যার? না, ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে যখন কোনো কোম্পানির নিজের ইকুইটি মানে নিজের ওনারশিপ যখন অন্য কোনো কাউকে দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় ইকুইটি শেয়ার। মানে আমি কোম্পানির ওনার, আমি চাইছি আমার জায়গায় আরও 4-5টা ওনার আরও তৈরি হোক, কোম্পানির ওনার তৈরি হোক। মানে আমি একাই আমার কোম্পানির টোটাল ইকুইটিটা, আমার মানে ইকুইটি মানে তো সত্তা, আমার টোটাল কোম্পানির ইয়েটা আমার উপরে ছিল। কিন্তু আমি এখন চাইছি না, আমি এখন চাইছি যে আমার কোম্পানির ইকুইটি সবার মধ্যে ডিস্ট্রিবিউট হোক। এবং ডিস্ট্রিবিউট কিভাবে হোক না, আমি কি করব, আমার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির যা ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালটাকে, আমার ক্যাপিটালটুকু তো রয়েইছে, আমি তো প্রমোটার, আমার ক্যাপিটালটা রয়েইছে, আমার ক্যাপিটাল সাপোজ 51%-এর বেশি রয়েছে, আমি একা মালিক তো রয়েইছি, কিন্তু বাকি 51%-এর বেশি 49% যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকু টাকাটুকু আমি নেব কার কাছ থেকে না,
পাবলিকের কাছ থেকে নেব বা কোনো ইনভেস্টরের কাছ থেকে নেব, তখন আমি কি করব, আমি ওই 49%-এর যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা তাদেরকে বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার ফলে কী হলো, তারা টাকা দিল আমার কাছে, আমার কোম্পানিতে টাকাটা ঢুকলো, হয় আমি নিলাম, না হলে আমার কোম্পানির এক্সপ্যানশনের জন্য আমি বিজনেস এক্সপ্যানশনের জন্য আমি বাড়ালাম। এই হচ্ছে শেয়ার, ইকুইটি শেয়ারের মানে। তার মানে ইকুইটি শেয়ার হচ্ছে টোটাল ক্যাপিটালটাকে পার্টে ভাগ করে দাও, আমার ইকুইটিটাকে, আমার ওনারশিপটাকে কয়েকটা ভাগে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে সেটাকে পাবলিকের মধ্যে বিলিয়ে দাও, পাবলিকের মধ্যে বিলিয়ে দিয়ে যে টাকা আসবে সেটাকে তুমি নিজের কাছে রেখে দাও অথবা বিজনেসের কাজে লাগাও। এটা হচ্ছে ইকুইটি শেয়ার। আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা কি না, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের ধর্মটা একটু আলাদা। এটা ইকুইটি দেয় না, মানে ওনারশিপ দেয় না, এটাও এক ধরনের শেয়ার, কিন্তু এটা ওনারশিপ দেয় না, এটার বদলে সে একটা ফিক্সড পার্সেন্টেজ পায়। যে প্রেফারেন্স শেয়ার কিনবে, মানে প্রেফারেন্স শেয়ার কিনবে মানে কি, অ্যাজ এ প্রেফারেন্স শেয়ার সে যখন কিছু টাকা দেবে, সেই যে টাকাটা আসছে সেই টাকাটা আমার কী হিসাবে আসবে না, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হিসাবে আমি নেব। এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হিসাবে নেওয়ার দরুন তাকে আমি কি দেবো না, তাকে আমি দেবো হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের এগেনস্টে একটা ডিভিডেন্ড দেবো, সেটাকে বলা হবে প্রেফারেন্স ডিভিডেন্ড। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালের এগেইনস্টে আমরা যেটা সেই শেয়ার হোল্ডারকে দিই সেটাকে বলা হয় ইকুইটি ডিভিডেন্ড। তাহলে প্রেফারেন্স ডিভিডেন্ড, ইকুইটি ডিভিডেন্ড কিসের উপর ভাগ থাকে না, যেহেতু এরা ওনার্স তাই এদের প্রফিটের উপরে এদের অধিকার থাকবে, প্রফিটের উপর এদের রাইট থাকবে। এবং যে ওই কোম্পানিতে যত ইকুইটি শেয়ার হোল্ডার থাকবে, সেই কোম্পানির সারা বছরে যা যা প্রফিট হয়েছে, যতটুকু প্রফিট হয়েছে, সেই প্রফিটটুকু তত ইকুইটি শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, সেটা হচ্ছে ইকুইটি ডিভিডেন্ড। আর প্রেফারেন্স ডিভিডেন্ড প্রফিটের পার্ট দেবে না, প্রফিট হওয়ার আগেই যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা বলে দেয় যে প্রফিট আমি জানি না, আমাকে এত টাকা, এত পার্সেন্টেজ, সাপোজ 10% বা 11% বা 12% আমাকে দিতে হবে অ্যাজ এ ডিভিডেন্ড, তো কোম্পানিকে সেটা দিতেই হবে। ঠিক আছে, তারা প্রফিট হোক লস হোক সেটা তারা দেখবে না, তো সেটাই হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে এই হচ্ছে এত ধরনের, এই হচ্ছে কোম্পানির একটা টোটাল মেকানিজম, যে মেকানিজমে টোটাল শেয়ার ইস্যু হয়, শেয়ার ডিস্ট্রিবিউট করা হয় শেয়ার হোল্ডারদের মধ্যে, এবং প্রেফারেন্স শেয়ার কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়, প্রেফারেন্স শেয়ারও এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে এই জিনিসটা আমরা পুরোটা দেখলাম। যদি একটা স্ন্যাপ নিতে চাও তো স্ন্যাপ নিয়ে নাও। আমরা এরপরে শুরু করব যে কিভাবে শেয়ার ইস্যু হয়, শেয়ার ইস্যুর মেকানিজমটা কী। ঠিক আছে।